হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। শেষ ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে নতুন একটা এলিমেন্ট তৈরি করতে হয় এবং সেই এলিমেন্টটাকে কোনো একটা ডিভের মধ্যে প্লেস করতে হয়, অর্থাৎ পুশ করতে হয়। তো আমরা গত ভিডিওতে একটা H1 তৈরি করেছিলাম, তার ক্লাস নেম, তার আইডি এবং সেই H1 ট্যাগের ভিতরে একটা টেক্সটও প্লেস করেছিলাম এবং টেক্সটের সঙ্গে একটা HTML ও কিন্তু ইনক্লুডেড ছিল। তো যেটা আপনারা ব্রাউজারে দেখতে পাচ্ছেন। এছাড়াও আমরা একটা প্যারাগ্রাফ বানিয়েছিলাম এবং সেই প্যারাগ্রাফটাকেও আমরা ইমপ্রুভ করেছিলাম। সেই রুট নামে যে ডিভটা বানিয়েছিলাম সেই ডিভের মধ্যেও। তো আজকে আমরা দেখব যে কোনো এলিমেন্টকে আমরা ডিলিট কিভাবে করতে পারি। যেমন আমরা এখানে H1 আর প্যারাগ্রাফকে ইনক্লুড করেছি বা অ্যাপেন্ড করেছি। তো সেইজন্য এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। এখন আমরা যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে কিন্তু এই যে ফর্মুলাটা আছে সেটা এপ্লাই করতে হবে। যে প্যারেন্ট ডট রিমুভ চাইল্ড, তারপরে চাইল্ডের মানে যে চাইল্ডটাকে আপনি রিমুভ করতে চাইছেন। তো আমি সবার ১ম এ এগুলোকে এড করেছি। এবার আমি রিমুভ করতে চাইছি। root ডট রিমুভ চাইল্ড। এরপরে কি করতে হবে? আমি যেটাকে রিমুভ করতে চাইছি, সেই এলিমেন্টের নাম কিন্তু এখানে প্লেস করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে স্ক্রিন থেকে কিন্তু এটা চলে গেছে। এখন একই রকমভাবে আমরা যদি প্যারাগ্রাফটাকেও সরিয়ে দিতে চাই, তাহলে এইভাবে আমরা প্যারাগ্রাফকেও সরিয়ে দিতে পারবো। এবার একটু ইন্সপেক্ট করে যদি দেখি, তাহলে এলিমেন্টে এসে দেখব আমাদের কিন্তু বডির মধ্যে যে রুটটা যেটা আমরা নিয়েছিলাম বডিতে, আ এখানে যদি একটু ওপেন করে দেখাই যে দেখুন, এই যে রুটটা যেটা আছে সেটা কিন্তু এখন ব্ল্যাংক হয়ে গেছে কমপ্লিটলি। ওকে? তো আমরা এইভাবে কিন্তু অ্যাপেন্ড চাইল্ড করতে পারি। আবার একই পদ্ধতিতে প্রায় সিমিলার একটা সিনট্যাক্স সেটা ইউজ করে রিমুভ চাইল্ড এর মাধ্যমে সেইটাকে রিমুভও করতে পারি। এখন এই জিনিসগুলো আমরা একদম খুব বেসিক লেভেলে দেখছি। তো এটার অ্যাপ্লিকেশন কি তার জন্য কিন্তু আমাদের আ ছোট, ছোট প্রজেক্ট করতে হবে। তাহলে আমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো আজকে অ্যা আমাদের যে নতুন একটা বিষয় শিখতে হবে সেটা হলো ক্লিক। আর ইনপুট ফিল্ড যেগুলো আছে সেই ইনপুট ফিল্ড গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ ওটার কাজই কিন্তু বেশি থাকবে। যেমন আমার যদি এখানে কোনো একটা ফর্ম থাকতো, অর্থাৎ আমি রুটের মধ্যে একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। সেই ইনপুট ফিল্ডের মধ্যে আমি সাপোজ আ এর একটা আইডি দিয়ে দিচ্ছি। ইনপুট আ ইনপুট টাস্ক এরকম নামে একটা আইডি প্লেস করলাম। আর এর ভিতরে একটা প্লেস হোল্ডারও দিয়ে দিতে পারি। প্লেস হোল্ডার এন্টার টাস্ক এরকম। আর একটা বাটন থাকে। এড টাস্ক এরকম একটা বাটন থাকবে। এখন এই বাটনের আমরা আরেকটা আইডি দিয়ে দিতে পারি। আম বাটন বা এড বাটন বা এড টাস্ক। আচ্ছা, আ আমরা বাটনের মধ্যে একটা কাজ করি যে ডাইরেক্ট আমরা ক্লিক ইভেন্ট এখানে অ্যাটাচ করে দিই। তাহলে আমাদের আইডির প্রয়োজন হবে না। তো অন ক্লিক এভাবে আমাদের লিখতে হবে অন ক্লিক। তো অন ক্লিক লেখার পরে আমরা যে ফাংশনটা এখানে এপ্লাই করতে চাইছি সেই ফাংশনটাকে এখানে আমরা মেনশন করে দেব যে এড টাস্ক এবং ফাংশনটাকে কলও করে দেব। ঠিক আছে? অন ক্লিক হলো একটা অ্যাট্রিবিউট যেটার পরে আমরা একটা ফাংশনের নাম সহ সেই ফাংশনটাকে কলও করতে পারি। এটা আমরা কিন্তু এখনো বানাইনি এই ফাংশনটা। এই ফাংশনটা আমরা এখনই বানাবো। কিন্তু এখানে খেয়াল রাখবেন যে ফাংশনটাকে কিন্তু আমি এখান থেকে কল করছি। তো কল করার যে সিম্বলটা সেটা কিন্তু রয়েছে। তো এখন এই ফাংশনটাকে চলুন আমরা তৈরি করি। তো এই ফাংশনটাকে আমরা যখন তৈরি করব, এই ফাংশনটাকে আমরা তৈরি করলাম। তৈরি করার পরে এবার যদি একটা টেস্টিং করার জন্য অ্যালার্ট ইউজ করি, অলওয়েজ কিন্তু অ্যালার্ট ইউজ করবেন যেকোনো ফাংশন ক্রিয়েশন এর সময় বা যেকোনো কিছু যখন কোনো বড় প্রজেক্ট যখন আপনি শুরু করছেন সবসময় কিন্তু টেস্টিং করে, করে সামনে এগোনো উচিত। এবার আমি যদি এখানে কিছু লিখি যে আ নিউ টাস্ক এরকম একটা কোনো টাস্ক লিখলাম। এবার যদি দেখুন এখানে কিন্তু হ্যালোটা আ অ্যালার্টের মাধ্যমে দেখাচ্ছে। তার মানে আমাদের বাটনটা পারফেক্টলি কাজ করছে। তো আমি এখানে যে এড টাস্ক যেটা আমি এখানে লিখেছি, সেই এড টাস্কটাকে লেখার পরে আমি এখানে প্রিন্ট করতে চাইছি। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা জানতে হবে যে ইনপুট ফিল্ডের মধ্যে যে টেক্সটটা লেখা হচ্ছে মানে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেটাকে ক্যাপচার করে কি করে? সেটাকে আমাদের জানতে হবে যেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত জানিনি। ওকে? আমরা ইনার এইচটিএমএল শিখেছি, টেক্সট কনটেন্ট শিখেছি। কিন্তু আজকে আমরা জানবো যে ইনপুট ফিল্ডের ভিতর থেকে টেক্সট কি করে বের করে আনতে হয়। কারণ এর তো ক্লোজিং নেই। ইনপুটের তো ক্লোজিং ট্যাগ নেই।
তাহলে এর মাঝখানে কোনো কিছু লেখা নেই। তো তার মানে কি ইনার HTML বা টেক্সট কনটেন্ট এর এখানে ব্যাপার নেই। তাহলে আমরা এটার কি করে পাবো? তো ইনপুট টাস্ক নামের যে আইডিটা দিয়েছিলাম, তো সেটার মাধ্যমে আমরা কি করতে পারি? এখানে const input task equals to document dot get element by id আমাদের যে ইনপুট টাস্ক আছে সেটাকে ধরে বোঝায়। আচ্ছা, এই জিনিসটাকে আমরা একটু স্মল করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এখন const input value সবার ১ম এ আমরা এই ফিল্ডটাকে ধরেছি। এই ইনপুট টাস্কের মধ্যে কি আছে? এই ফিল্ডটা আছে। কমপ্লিটলি কিন্তু এই ডিপটা এখানে চলে এসছে। আমি যদি একটু আপনাদের কনসোল করে দেখাই, আমি যদি dir লিখে ইনপুট টাস্ক দেখাই, ইনপুট টাস্ক এবার খেয়াল করে দেখুন কনসোলে আমি যদি এখানে বাটনে এখানে লেখার পরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন ইনপুট ফিল্ডটা এসছে কিন্তু অ্যাকচুয়ালি। ঠিক আছে? ইনপুট ফিল্ডটা এসছে। এখন এর ভিতরে যে লেখাটা লিখেছি, সেই লেখাটাকে ধরতে গেলে আমাদেরকে কি লাগবে? আমাদের আ কোন কিটা আমাদের ধরতে হবে? এক্ষেত্রে আমাদের ভ্যালু নামে একটা কিন্তু প্রপার্টি আছে বা কি, এটা যেহেতু কি ভ্যালু সেপারেটর, তো আমরা বলতে পারি এটা প্রপার্টি বা কি। তো এটা কি? ভ্যালু নামে একটা কিছু আছে যার মধ্যে এই লেখাটা রয়েছে, যেটা আমি এখানে টাইপ করেছি। তাহলে আমাদের কি করা উচিত? এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নেওয়া উচিত যে ইনপুট ভ্যালু। এরকম একটা ভ্যারিয়েবল নিচ্ছি। আর ইনপুট ভ্যালুটা কোথা থেকে আসবে? এই ইনপুট টাস্ক থেকে আসবে, তাই না? ইনপুট টাস্ক ডট ভ্যালি, ইনপুট টাস্ক ডট ভ্যালি। ওকে। তো দেখুন এখানে মনে রাখার কিন্তু কোনো কিছুই নেই। আমি প্রত্যেকটা জিনিস প্রিন্ট করিয়ে দেখছি। আর আপনারাও কিন্তু প্রত্যেকটা জিনিস প্রিন্ট করিয়ে দেখতে পারেন। এখন এই যে ইনপুট ভ্যালু যেটা, সেটা আমরা অ্যালার্টে দেখাতে পারি। অ্যালার্টের মধ্যে ইনপুট ভ্যালু। এখন আমি এর মধ্যে কিছু টাইপ করছি। হ্যালো, এবার যখন এড টাচ করছি, দেখুন এই যে হ্যালোটা আসছে। তাই না? এখন লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এবার যদি এড টাচ করি হ্যালো ওয়ার্ল্ড। এবার আমি যদি কোনো কিছু না লিখি, না লিখেও যদি আমি এখানে প্রিন্ট করি, তাহলে কিন্তু সেই অ্যালার্ট কিন্তু এখানে রান হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু আমাদের ব্ল্যাক আসছে। তো এর জন্য আমাদের কিছু ভ্যালিডেশন করার দরকার। সেই ভ্যালিডেশনটাও আমরা কিন্তু করতে পারি। এছাড়াও আমি যদি এখানে অনেকগুলো স্পেস দিয়ে তারপরে কিছু লিখি, তারপরে অনেকগুলো আবার স্পেস প্রেস করি, তারপরে কিন্তু এই যে খেয়াল করুন, এই যে স্পেসগুলো আসছে। খেয়াল করছেন? এখানে কিন্তু এক্সট্রা যে স্পেসগুলো সেগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। তো এই জিনিসগুলোকেও আমাদের স্যানিটাইজ করতে হবে। তো দুটো জিনিস আছে ইনপুট ফিল্ডের যে ভ্যালুগুলো যেটা টাইপ করে ইউজার সেটা কিন্তু খুব সেনসিটিভ হয়। ওকে? এখান থেকে কিন্তু হ্যাকিং হওয়ার চান্সটা বেড়ে যায় আমাদের সাইটে। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কেয়ার নিতে হয়। তো সবার ১ম এ সিম্পল একটা আমি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে ভ্যালুর পরে যদি আমরা একটা ট্রিম নামে মেথড ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কি করবে? আমি এই যে অনেকগুলো স্পেস দিয়ে যে টেক্সটটা লিখছিলাম, ধরুন আমি এখানে লিখছি এবার হ্যালো, তারপর আবার হ্যালো, তারপর আবার অনেকগুলো স্পেস দিচ্ছি। এবার এড টাস্ক করছি। খেয়াল করুন, এই যে এক্সট্রা স্পেস যেটা ছিল আগে আর পরে, সেই জিনিসটা কিন্তু নেই। এই যে আগে আর পরে এক্সট্রা স্পেস কিন্তু নেই। তাই না? এখন আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে ইনপুট ভ্যালু ট্রিম করা হয়ে গেল, এটা একটা স্যানিটাইজেশন হলো। কিন্তু আমি যখন এটাকে ব্ল্যাংক মানে কোনো কিছু না লিখে এড টাস্কে ক্লিক করছি, সেক্ষেত্রেও আমার এখানে কিন্তু অ্যালার্ট হচ্ছে, যেটা হওয়া উচিত নয়। তো সেইজন্য আমরা একটু ভ্যালিডেশন করতে পারি এটা। কিভাবে? আমরা যদি লিখি যে ইনপুট সরি ইফ ইনপুট টাস্ক নয়, ইনপুট ভ্যালু যদি ইনপুট ভ্যালু না থাকে, তো তার সিম্বল কি? নট। একটা যদি আমরা নট সিম্বল বসাই, এর মানে হলো যদি ইনপুট ভ্যালু না থাকে, মানে কেউ শুধু বাটনে ক্লিক করছে। তো সেটা আমরা এখানে চেক করছি। তো চেক করার পরে আমরা এখানে একটা অ্যালার্ট দেখিয়ে দিতে পারি। এভাবে একটা অ্যালার্ট প্লেস করতে পারি যে প্লিজ রাইট সামথিং। ওকে? প্লিজ রাইট সামথিং। আর তারপরে খেয়াল করবেন যে আরেকটাও কিন্তু অ্যালার্ট লেখা আছে। ইফ এর পরে কিন্তু আরেকটা অ্যালার্ট আছে। তো চলুন আমরা দেখি কি হচ্ছে। তো আমি ১ম এ কিছু লিখছি না। না লেখার পরে আমি এড টাস্কে ক্লিক করছি। এখানে দেখাচ্ছে যে প্লিজ রাইট সামথিং। আচ্ছা, EASE প্লিজ রাইট সামথিং। ওকে। তারপরে আবার আরেকটা অ্যালার্ট আসছে। সেটা কোনটা? সেটা কিন্তু এটা, দ্বিতীয়টা। তো এখানে বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম যে টেস্ট। খেয়াল করুন, আমি চাইছি যে এখানে
ইউজার এসে কোনো কনটেন্ট লিখুক, লেখার পরে বাটনে ক্লিক করি। যদি কনটেন্ট কিছু না লেখে শুধু বাটনে ক্লিক করে তাহলে এই মেসেজটা দেখাবে যে প্লিজ রাইট সামথিং। আর তারপরে আমাদের যে প্রোগ্রামটা সেটা বন্ধ হয়ে যাওয়া উচিত। কিন্তু আমার এখানে দেখবেন যে ২ বার কিন্তু অ্যালার্ট হবে। তো ১ম বার আমি যখন কিছু লিখছি না তখন বলছে প্লিজ রাইট সামথিং। আমি যখন ওকে করছি তারপরে আবার টেস্ট এটা চলছে। তো এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে অ্যালার্ট যেটা সেটাও কিন্তু রান হচ্ছে। তার মানে এটা হওয়া উচিত ছিল না। আমাদের পুরো প্রোগ্রাম অফ হয়ে যাওয়া উচিত ছিল। তো একটা কাজ আমরা করতে পারি যে এখানে এটাকে প্লেস না করে আমরা এই এক লাইনের মধ্যেই আর এক্ষেত্রে আরেকটা জিনিস মেনশন করব, যদি আমাদের একটাই ইফ স্টেটমেন্ট থাকে তো ইফ এর মধ্যে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এইভাবে। ওকে। এখন যদি আমরা অ্যাড টাস্কে ক্লিক করি তাহলে দেখুন আর কিন্তু কোনো অ্যালার্ট আসছে না। তার মানে যখন এখানে চেক হচ্ছে যে ইনপুট ভ্যালু নেই, মানে ইনপুট ভ্যালু কেউ লেখেনি, এমনি শুধু বাটনে ক্লিক করছেন, তো এখান থেকে রিটার্ন চলে যাচ্ছে। তাই না? এখান থেকে প্রোগ্রামটা রিটার্ন হয়ে যাচ্ছে। রিটার্ন মানে কি? ফেরত চলে যাওয়া। এই লাইন অব্দি রান হচ্ছে, তারপর এখান থেকে আবার ফেরত চলে যাচ্ছে। তো এই অ্যালার্ট টেস্ট যেটা সেটা কিন্তু আর রান হচ্ছেই না। কিন্তু এক্ষেত্রে একটা ইস্যু হলো যে ইউজার এক্সপেরিয়েন্সটা খারাপ হলো। মানে আমি অ্যাড টাস্কে ক্লিক করছি কিন্তু কিছু হচ্ছে না, ইউজার কোনো রেসপন্স পাচ্ছে না বা কনসোলেও কিছু দেখাচ্ছে না। তো এটা একটা কনফিউজিং জিনিস হতে পারে বা অ্যাকচুয়ালি কনফিউজিং জিনিস। তো আমরা চাইছি যে ইউজারকে কিছু লিখতে বলবো আমরা। কিছু লেখার কথা বলবো যে আপনি কিছু লেখেননি, আপনি শুধু অ্যালার্ট অ্যাড টাস্কে ক্লিক করছেন। তো সেইজন্য আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের এই এক লাইনে কোড আর চলবে না। আমাদের সেক্ষেত্রে ব্র্যাকেট দিতেই হবে। আর এই ব্র্যাকেটের ভিতরে এসে আমাদের মেনশন করতে হবে যে আমরা কি বলতে চাইছি ইউজারকে। তো আমি এটাকে আবার মেনশন করে দিলাম। এবার খেয়াল করুন কি হচ্ছে। আমি এখানে ব্ল্যাংক ক্লিক করছি। প্লিজ রাইট সামথিং, প্লিজ রাইট সামথিং। ওকে। তারপরে দেখুন এই অ্যালার্টটা কিন্তু আর রান হয়নি। কেন? এই মেসেজটা দেখিয়েছে। মেসেজ দেখানোর পরে এখান থেকে কিন্তু প্রোগ্রাম ফেরত চলে গেছে। ওকে? এভাবে মনে রাখবেন যে প্রোগ্রামটা এখান থেকে আবার ব্যাক করে বাইরে বেরিয়ে গেছে। ওকে? তো বেসিক্যালি এটা হলো কনসেপ্ট অ্যাকচুয়ালি, যে কোনো ইউজারকে আমরা লিখতে এইভাবে বাধ্য করতে পারি বা আমরা গাইড করতে পারি যে আপনি আগে কিছু লিখুন, না হলে কিন্তু এর নেক্সট যে প্রোগ্রামটা যেটা আছে অ্যাকচুয়ালি আপনি যে রেজাল্টটা চাইছেন সেটা কিন্তু প্রিন্ট করা সম্ভব নয়। এবার আমি এখানে কিছু একটা লিখি, হ্যালো, এবার অ্যাড টাচ করুন। এবার দেখুন টেস্ট আসছে। তাই না? এবার কিন্তু আমাদের এই যে প্লিজ রাইট সামথিং এর মেসেজটা আসেনি। কেন আসেনি? কারণ এই অংশটুকু কিন্তু এই কোড ব্লকটা কিন্তু রান হয়নি অ্যাকচুয়ালি। কিন্তু এখানে যেটা লেখা হলো সেই লেখাটা আমি এখানে প্রিন্ট করে দেখাতে চাইছি। তো তার জন্য আমি একটা কাজ করি। এখানে আরেকটা ফিল্ড নিয়ে নিই। যার নাম রাখি একটা ইউএল নিয়ে নিই। ওকে? এই ইউএল এর নাম রাখি রেজাল্ট। এর মধ্যে আমি প্রিন্ট করে দেখাবো। তো সেটা কিভাবে করতে পারি? তো আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের অলরেডি এগুলো শেখা হয়ে গেছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমাদের কাছে আছে রেজাল্ট। ওকে? তো এটা কি? এটা হলো আমাদের ইউএল একটা। ঠিক আছে? এই ইউএল এর মধ্যে আমাদেরকে অ্যাটাচ করতে হবে কোনো কনটেন্টে। তো ইউএল ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু আমাদের এই যে ইনপুট ভ্যালু যেটা আছে সেই ইনপুট ভ্যালুটা এখানে প্লেস করে দিবে। ঠিক আছে? এবার যদি আমরা ব্ল্যাংক ক্লিক করি আমাদেরকে মেসেজ দেখাবে। কিন্তু আমি যদি এখানে কোনো কনটেন্ট লিখি তাহলে সে কনটেন্টটা এখানে প্রিন্ট হবে। আমি একটু ইউএলএ চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে রুট আছে, তার ভিতরে ইউএল আছে। এই যে দেখুন ইউএল এর মধ্যে কিন্তু এখানে হ্যালো কথাটা আছে। কিন্তু ইউএল এর ভিতরে কিন্তু আমরা জেনারেলি কি লিখি? জেনারেলি আমরা ইউএল এর ভিতরে কিন্তু এলআই লিখি, তাই না? তো আমরা এখানে ব্যাকটিক ইউজ করে আমরা এলআই লিখতে পারি। কারণ ব্যাকটিকের মধ্যে আমরা স্ট্রিং লিখতে পারি। এটা হলো টেমপ্লেট লিটারাল। আর স্ট্রিং এর সঙ্গে আমরা কিন্তু এইভাবে ইন্টারপোলেশন করতে পারি ভ্যারিয়েবলকে। তাই না? এটাকে ইন্টারপোলেশন বলছে। এবার যদি লিখি হ্যালো অ্যাড টাস্ক, এবার খেয়াল করে দেখুন ইউএল এর মধ্যে কিন্তু একটা এলআই এসছে। দেখছেন? এলআই এসছে। এরপরে আমি যদি হ্যালো 2 লিখি, অ্যাড টাস্ক করি হ্যালো 2, বোঝা যাচ্ছে? এবার মনে হতে পারে যে হ্যালো 1 কোথায় গেল তাহলে? হ্যালো 1 কি হয়েছে? আমি যেহেতু ইনার এইচটিএমএল লিখেছি তো হ্যালো 1 টা কিন্তু ওভাররাইট হয়ে হ্যালো 2 হয়ে গেছে। আমি যদি এখন লিখি যে টেস্ট, তাহলে কিন্তু এখানে টেস্ট আসবে। আগেরগুলো কিন্তু নেই। ঠিক আছে? তো এর সিম্পল একটা সলিউশন কি, যে আমি পূর্বে যেগুলো লিখেছি সেগুলোও যাতে থাকে সেজন্য আমাদের কিন্তু এখানে কনক্যাট করতে হবে। সেজন্য আমরা একটা প্লাস সিম্বল ইউজ করতে পারি। এবার আমি যদি লিখি যে হ্যালো
এখানে থাকবে। তারপরে যদি আমি এটাকে মুছে দিয়ে হ্যালো টু দেখি, তাহলে হ্যালো টু আসবে। এরপর আমি যখন লিখব টেস্ট, তখন এখানে কিন্তু টেস্টও খাচ্ছে। তার মানে এই যে সিম্বলটার মাধ্যমে আমরা কনক্যাট করে পূর্বে লেখা যে কনটেন্ট গুলো সেগুলোও আছে। আর পরে যেগুলো আমরা লিখছি সেগুলো একটার পর একটা এড হচ্ছে। এক্ষেত্রে রুটের মধ্যে আমি যদি দেখাই, ইউএল এর মধ্যে দেখুন প্রত্যেকটা এলআই কিন্তু এখানে রয়েছে। এবার প্রশ্ন হলো প্রত্যেকবার আমি যখন লিখতে যাচ্ছি তখন আমার এই ফিল্ডটা ক্লিয়ার থাকছে না। আমি যে অবধি লিখছি সেই অবধিই রয়ে যাচ্ছে। তো সেটা থেকে আমরা কি করে বাঁচতে পারি? তো আমরা প্রত্যেকবার ফ্রেশ চাই। একবার এড টাস্কে ক্লিক করব, সঙ্গে, সঙ্গে আমার এই ফিল্ডটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো সেইজন্য আমরা করতে পারি কি? এই যে ইনপুট টাস্ক যেটা আছে, এই ইনপুট টাস্ক ডট ভ্যালু, কারণ ইনপুট টাস্কের ভিতরে যেটা লেখা হয় সেটা কিন্তু ভ্যালু, সেটা কিন্তু ইনার টেক্সট না, টেক্সট কনটেন্ট না, কিছু না। এটা কিন্তু ভ্যালু। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা সবার ক্ষেত্রে কনফিউশন হয়। এটাকে আমি ব্ল্যাংক করে দিলাম। এর মানে কি? এর মানে হলো আমরা ইউএলটাকে ধরেছি, ইউএল এর ভিতরে একটা এলআই প্লেস করেছি। তারপরে আমি ইনপুট ভ্যালু যেটা ছিল, মানে ইনপুট টাস্ক যেটা ছিল সেই টাস্কটাকে ব্ল্যাংক করে দিয়েছি। তো এবার দেখি লিখে 1 অ্যাড টাস্ক 2, 3 খেয়াল করছেন? এবার কিন্তু আমার প্রত্যেকবার আমার লেখার জন্য আমার ইনপুট ফিল্ডটা কিন্তু অলওয়েজ খালি রয়েছে। তো আমি একাধিক টাস্ক কিন্তু এইভাবে লিখতে পারি। তো আমাদের আজকের যে টপিকটা সেটা এতটুকুই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি কনসেপ্টে ব্যাপারে আ ডিসকাস করছি, যে আমাদের ইনপুট ফিল্ডের ভিতর থেকে সেই ভ্যালুটাকে টেনে বাইরে বের করে আনতে হবে, এনে প্রিন্ট করিয়ে দেখাতে হবে। আর সেই সঙ্গে আমি অল্প কিছু ভ্যালিডেশনও দেখালাম যে কিভাবে আমরা এক্সট্রা স্পেস যেগুলো আছে সেই এক্সট্রা স্পেসের যে কনটেন্ট, সেই কনটেন্ট যাতে আমাদের প্রিন্ট না হয়ে যায়। এই যে এক্সট্রা স্পেস যেগুলো দিলাম, স্পেসগুলোও কিন্তু ক্যারেক্টার একেকটা। সেটা হাত থেকে বাঁচার জন্য আমরা ট্রিম যে মেথডটা আছে সেটাকে ইউজ করলাম স্ট্রিং এ। আর কেউ যেন ব্ল্যাংক ক্লিক না করতে পারে সেজন্য আমরা এখানে একটা ভ্যালিডেশনের মধ্যে একটা লাগিয়েছি। তো এবার আমি যদি অ্যাড টাস্ক করি তাহলে কিন্তু আমার কাছে পিওর যে 4 যেটা যে কনটেন্টটা সেটাই এসছে। এক্সট্রা স্পেস কিন্তু সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনারা প্র্যাকটিস করবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই যে ছোট একটা প্রজেক্ট আমি শুরু করে দিয়েছি অলরেডি, সেই প্রজেক্টটাকেই আগে এগিয়ে নিয়ে যাব। তো সেখানে আমরা অ্যাডভান্স জিনিস আরো অনেক কিছু শিখবো, আরো অনেক কনসেপ্ট শিখবো। এই কনসেপ্টটা জানাটা খুবই জরুরি। কারণ React এ আমাদের এই কনসেপ্টের উপরে বেস করে কিন্তু প্রতিটা মুহূর্ত কাজ করতে হবে। আর এই সিরিজে আমি প্রত্যেকবার React এর কথা এই কারণেই উল্লেখ করছি, কারণ আমাদের সিরিজটা স্টার্ট হয়েছিল React শেখার জন্য। তারপরে কিন্তু আমরা সেইটাকেই এগিয়ে নিয়ে চলেছি। কারণ আমাদের মেইন উদ্দেশ্য হলো কিন্তু React শেখা। এরপরে Next.js শেখা। তো সেটাকে ফলো রেখে সেটাকে উদ্দেশ্যটা আমাদের যদি ক্লিয়ার থাকে মাথায় যে আমাদের গোল কোনটা, আমাদের ফোকাসটা কিন্তু একটা দিকে থাকবে। তো আমরা আমাদের বেসটাকে স্ট্রং করে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আমি আর এটাকে লম্বা করতে চাইছি না। আ আমাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে। চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। যাতে আমরা আরো বেশি আ মোটিভেটেড হই, আরো বেশি ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।